আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা জৈব যৌগের বিক্রিয়া কৌশল সেটা দেখতেছিলাম আরকি। তো আমরা এজন্য যেটা ১ম এ দেখছিলাম সেটা হচ্ছে আ আ জৈব জৈব বিকারকগুলা ১ম এ দেখছিলাম যে বন্ধনের ভাঙন কিভাবে হইতে পারে। জৈব যৌগের মধ্যে যে সমযোজী বন্ধন আছে সেটা কিভাবে ভাঙতে পারে। ২ টা ওয়ে ছিল। একটা সুষম ভাঙন আর একটা বিষম ভাঙন। একটায় ফ্রি রেডিকেল পাইতাম, আরেকটায় ধনাত্মক আধানযুক্ত কার্বন ক্যাটায়ন পাইতাম। আরেকটা ঋণাত্মক আধানযুক্ত কার্বন আয়ন পাইতাম। তো এরকম ছিল। আর তারপরে আমরা দেখছিলাম যে বিকারক যারা বিক্রিয়া করতে আসবে তারা আবার ২ টা টাইপের হইতে পারে। ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল এরকম ২ টা টাইপ হইতে পারে। আবার একটা যৌগ ভেঙেই মানে একটা বিকারক ভেঙেই ২ টা পোরশনে একটা পোরশন নিউক্লিওফাইল হইতে পারে, আরেকটা ইলেক্ট্রোফাইল হইতে পারে। তো এগুলো নিয়ে বলছিলাম। একটা ভিডিও দেখাইতে চাইছিলাম কিন্তু তোদের ধৈর্য ছিল না। তো আজকে যখন ভিডিও অন করব যদি সুযোগ হয় আমি দেখাই দিব। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি জৈব বিক্রিয়াগুলা কয়টা টাইপের হয়? আমরা তো 9-10 এ বিক্রিয়া পড়ে আসছিলাম যেগুলা, সেগুলা ছিল সংশ্লেষণ বা সংযোজন, বিযোজন, তারপরে ছিল হচ্ছে প্রতিস্থাপন, দ্বিপ্রতিস্থাপন, অধঃক্ষেপণ এরকম নানা টাইপের বিক্রিয়া ছিল। তো জৈব যৌগের মধ্যে বিক্রিয়াগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হইছে। সেই বিক্রিয়াগুলার কিভাবে ঘটে সেগুলাও আমাদের আসবে। ইম্পোর্টেন্ট জিনিস। তো সেগুলা আজকে শুরু করতেছি আমরা। তো জৈব বিক্রিয়া। বোর্ড ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ওকে। তো এই জৈব বিক্রিয়া আ ৪ টা টাইপ মেইনলি। আ একটা হচ্ছে সংযোজন। ফার্স্ট এরটা হচ্ছে সংযোজন বা যেটাকে আমরা জুতো বলছিলাম। আমরা ওই যে ইসের মধ্যে আ সংযোজন বা জুতো। ওই অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে এই টাইপের বিক্রিয়া পড়ছিলাম যে ডাবল বন্ড ভেঙে গিয়ে ওখানে কিছু একটা এসে যুক্ত হয়ে যাইত। তারপর হচ্ছে প্রতিস্থাপন। যেমন আমরা প্রতিস্থাপন দেখছি হাইড্রোজেন সরে গিয়ে সেখানে ক্লোরিন বসছিল। ওই অ্যালকেনের মধ্যে দেখছিলাম। তারপরে বেনজিনের মধ্যেও বলছিলাম যে প্রতিস্থাপন হবে। বেনজিনের হাইড্রোজেনগুলা সরে গিয়ে ওখানে কখনো অ্যালকাইল বসতো, কখনো নাইট্রোমূলক বসতো, এরকম নাইট্রেশন, অ্যালকাইলেশন এভাবে নাম বলছিলাম আমরা। তো সংযোজন হইতে পারে, প্রতিস্থাপন হইতে পারে, অপসারণ হইতে পারে। এই অপসারণটা আমরা দেখছি ওই অ্যালকিন, অ্যালকাইন বানানোর সময় যেমন ডাবল বন্ড ভেঙে ওখানে যখন ২ টা যেমন যুক্ত হইতো এসে ওটাকে আমরা সংযোজন বলতাম। উল্টাভাবে পাশাপাশি ২ টা কার্বন থেকে এরকম আ ২ টা পরমাণু মিলে একসাথে সরে গিয়ে ওই বন্ধনটা যদি আবার ডাবল বন্ড হয়ে যায়। যেমন অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো। একটা থেকে H আরেকটা থেকে OH মিলে পানি আকারে সরে গেছিল। ওই ২ টা কার্বনের বন্ধন মিলে আবার একসাথে হয়ে অ্যালকিন বানায় দিছিল। ওগুলা ছিল অপসারণ বিক্রিয়া। আর লাস্ট হচ্ছে আ আ সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া এমনি নরমালি আমরা ওই অ্যালকেনের মধ্যে দেখে আসছিলাম যে ওই অ্যালকেনের ক্ষেত্রে আ আমাদের সমানুকরণ বিক্রিয়ায় আ একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট এরকম কিছু বিক্রিয়া হয়েছিল। তো আমাদের এখন এই সংযোজন বিক্রিয়াটা আমাদের বিক্রিয়াগুলার এগুলাকে আবার আমরা আরো টাইপে ভাগ করছি। আমরা তো এগুলা নিয়ে ডিটেইলস পড়বই। আমাদের এই সমানুকরণ নিয়ে ওরকম পড়া লাগবে না। আমাদের এই ৩ টা নিয়ে অনেক বেশি পড়া লাগবে। তো এই বিক্রিয়াগুলাকে আবার আমরা কয়েক আ টাইপে ভাগ করছি। সেটা ভাগ করছি কে আসতিছে তার সাথে বিক্রিয়া করার জন্য। যদি ইলেক্ট্রোফাইল আসে তার সাথে বিক্রিয়া করার জন্য, মানে ইলেক্ট্রোফাইল ১ম এ অ্যাপ্রোচ করতেছে এরকম যদি হয়, তাহলে সেই সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলব ইলেক্ট্রোফিলিক সংযোজন। আর যদি নিউক্লিওফাইল ১ম এ অ্যাপ্রোচ করে তাইলে সেটাকে বলব নিউক্লিওফিলিক সংযোজন। তার মানে আ এই বিক্রিয়াগুলাকে আবার ২ টা ভাগে এটাকে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আ ইলেক্ট্রোফিলিক ইলেক্ট্রোফিলিক সংযোজন, ইলেক্ট্রোফিলিক জুতো। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক জুতো বা নিউক্লিওফিলিক সংযোজন যেটাই বলি না কেন একই। নিউক্লিওফিলিক জুতো বা সংযোজন। আ এটার নামটা কিভাবে করলাম? কে আসতিছে বিক্রিয়াটা দেওয়ার জন্য? নিউক্লিওফাইল আসতিছে না ইলেক্ট্রোফাইল আসতিছে? কারণ বিক্রিয়া দেওয়ার বিকারকের কয়েকটা টাইপ ছিল আমরা পড়ছি ২ টা টাইপ ছিল। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াটাও এরকম ২ টা হইতে পারে। একটা হচ্ছে ইলেক্ট্রোফিলিক, ইলেক্ট্রোফিলিক মানে প্রতিস্থাপন বিক্রিয়াটা
শুরু করে দিচ্ছে বা অ্যাপ্রোচ করতেছে যে সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক আমি বানান টানান ভুল লিখলে বলিস কিন্তু। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। আচ্ছা, তার মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হতে পারে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হতে পারে। এখন এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটা আবার দুইটা ওয়েতে হইতে পারে। আমরা এগুলো আবার ডিটেলস পড়বো, এখন জাস্ট বলে দিয়ে যাচ্ছি। এটা আবার দুইটা ওয়েতে হইতে পারে। তো ওয়ে দুই রকম, সেই দুইটা ওয়ে উপর ভিত্তি করে আবার এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে SN1, এটাকে অনেকভাবে লেখে SN, এভাবে এসটা উপরে লিখে তারপর এন, তারপর অন এই পাশে, মানে অন আর এসটা একই লেভেলে আর এনটা নিচে। ওকে, SN1। আর একটা হচ্ছে SN2। এরকম SN দিয়ে বুঝাচ্ছি অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন, এস দিয়ে বুঝাচ্ছি সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, এর তো প্রতিস্থাপনের ভাগ। আর এন দিয়ে বুঝাচ্ছি নিউক্লিওফিলিক, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 1, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 2, এরকম আর কি। বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। আচ্ছা, এটা গেল। তার মানে প্রতিস্থাপনের আবার দুইটা ভাগ হইতে পারে। এরকম এই যে অপসারণ বিক্রিয়াটা, তোদের জায়গা না হইলে টান দিয়ে নিচে আনতে পারিস, আমি এখানেই লিখতেছি। এই অপসারণ বিক্রিয়াটা আবার দুইটা ভাগ হইতে পারে, সেটা দুইটা ওয়েতে হইতে পারে। অ্যাকচুয়ালি দুইটা ওয়েতে হইতে পারে, সেইটা অনুযায়ী এটা যেমন SN1 SN2 লিখছিলাম, ওটাও এরকম 1 2। তো ওখানে অপসারণের ইংলিশটা হচ্ছে এলিমিনেশন, সো এটাকে আমরা বলবো E1 আর E2। ওকে, E1 আর E2, এই দুইটা মেকানিজম। কখনো এরকম নিচেও 1 লেখে, আবার কখনো এরকম হাইফেন দিয়ে পাশে লেখে, তবে নর্মালি নিচেই লেখা হয় E1 E2 মেকানিজম। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিক্রিয়ার টাইপ। এখন আমরা ধরে ধরে দেখব কোনটা কিভাবে হচ্ছে। এগুলা বুঝলে বিক্রিয়াগুলা পড়তে আগেরগুলাও প্লাস আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, একই সাথে আমাদের সামনের পড়াগুলোও সহজ লাগবে। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে মুছতেছি, আমরা একটা একটা করে যাব। ফার্স্টে সংযোজন দিয়ে শুরু করব, তারপর প্রতিস্থাপন, অপসারণ, এভাবে যাব আর যতদূর আমরা পারি। মনে হয় আজকে আমরা সংযোজন আর প্রতিস্থাপনের একটা পর্শন দেখতে পারবো, অবশ্য তোদের ধৈর্য যদি থাকে। ওকে, তো ফার্স্টে আমাদের সংযোজন বিক্রিয়া যেটা, সেই সংযোজন বা দ্রুত বিক্রিয়া, সংযোজন। তো এর মধ্যে আবার যেটা ছিল ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক, তো আমরা ফার্স্টে ইলেকট্রোফিলিক সংযোজনটা দিয়ে শুরু করতেছি। তাহলে আমি এটাকে 1 নাম্বার দিচ্ছি। একের মধ্যে আবার ইলেকট্রোফিলিক সংযোজন। তো নর্মালি ইলেকট্রোফিলিক সংযোজন এর কথার মানে হচ্ছে এখানে একটা সংযোজন বিক্রিয়া হবে। সংযোজন বিক্রিয়া কি ছিল, যে ডাবল বন্ড ভেঙে ওখানে, বা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে একটা পাই বন্ধন ভাঙবে, পাই বন্ধন ভেঙে ওখানে দুইটা পরশন এসে বসবে, এরকম বিক্রিয়াগুলা, সেটা ছিল ইলেকট্রোফিলিক, সরি, সংযোজন বিক্রিয়া। তো এখন আহ, পাই বন্ধন, ধর এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, যেগুলাই বলি না কেন, সরি এখানে একটা, এদের মধ্যে এগুলো হচ্ছে পাই বন্ধন। আমি আবার ভিডিও দেখাবো, তখন তো বুঝতেই পারবি। তো এই পাই বন্ধনগুলা ভেঙে গিয়ে এখানে দুইটা পরশন এসে বসবে। তো এখন কথা হচ্ছে এদের এদের অ্যাকচুয়ালি কি আছে, আই মিন যেটা দেখে তার দিকে কোনো একটা অণু আসবে বিক্রিয়া করতে, কি দেখে অ্যাকচুয়ালি আসবে? আসবে তো এই যে এই পাই বন্ধনটা দেখে। কারণ আমরা পাই বন্ধন এরকম দেখছিলাম যে পাই বন্ধন মেনলি এভাবে থাকে, এই যে এরকম দুইটা লোভ হয়ে যায়, পি অরবিটাল গুলা মিশে, এবং এখান দিয়ে ইলেকট্রন ছোটাছুটি করতে থাকে মেঘের মতো। তাহলে এখানে এই যে ইলেকট্রন যে আছে, এই পাই বন্ধনের যে ইলেকট্রন গুলা, তো এগুলা লোভেই কেউ একজন আসবে বিক্রিয়াটা করার জন্য। তাইলে এই অণুগুলার দিকে যারা অ্যাপ্রোচ করতেছে তাদের ইলেকট্রন দরকার, আর যারা ইলেকট্রন নিতে চায় তারা হচ্ছে ইলেকট্রোফাইল। সো এইসব অণুর দিকে কারা অ্যাপ্রোচ করবে? ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করবে। তাইলে এদের সাথে যদি কখনো ইলেকট্রোফাইল এসে বসে এই দুইটা পর্শনে, মানে ইলেকট্রোফাইল দিয়ে যদি বিক্রিয়াটা শুরু হয়, তাহলে আমরা এই টাইপের সংযোজন বিক্রিয়াটাকে বলবো ইলেকট্রোফিলিক সংযোজন। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস, আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি।
তো তাহলে এইটার কয়েকটা পয়েন্ট লিখে দেই। প্রথমে হচ্ছে সাধারণত অ্যালকিন আর অ্যালকাইন এই বিক্রিয়া দেয়। ওকে, অ্যালকিন বা অ্যালকাইন এই বিক্রিয়া দেয়। সেকেন্ড হচ্ছে এই বিক্রিয়াটা দুইটা ধাপে ঘটবে, দুই ধাপে ঘটে। থার্ড হচ্ছে আমি আগে ওকে একটু দেখাই, তারপরে আমরা ধর এই যে একটা দ্বিবন্ধন আমি এভাবে আঁকতেছি, সি ডাবল বন্ড সি। ওকে, এখানে তো মূলক থাকতেই পারে অ্যালকিন। এটার সাথে ধর কোন একটা বিকারক এসে যুক্ত হবে, সেটা HCl হইতে পারে, অথবা Cl2 হইতে পারে, অথবা ওই পানি হইতে পারে, H2 হইতে পারে, এরকম যে কোনো এসে বিকারক এসে যুক্ত হবে। তো যুক্ত হলে এটার তো দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে এটা আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ, এরকম হয়ে থাকে। তো এখন এই অণুটা যখন এর সাথে বিক্রিয়া করতে আসবে, এই অণুর কোন পোরশনটা এইটার দিকে আকৃষ্ট হবে, মানে কে এই অণুটা যখন এর দিকে অ্যাপ্রোচ করবে কোন দিকটা এই দিকে আসবে, প্লাসের দিকটা না মাইনাসের দিকটা? অবশ্যই প্লাসের দিকটা এইদিকে আসবে, কারণ এখানে ইলেকট্রন আছে এবং এই প্লাসের ওই ইলেকট্রনটা দরকার। তাহলে এইখানে যে ব্যাপারটা ঘটবে, আমি এই অণুটাকে এই পাশে আঁকতেছি, এই এইচ এই পাশে আঁকলাম, সিএল কই পাশে আঁকলাম, দেখতে পারতেছিস কিনা, না দেখতে পারলে বলিস। এই সিএল, তো এই পোরশনটা ফার্স্টে গিয়ে কি করবে, এখান থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, এইরকম একটা অবস্থা দাঁড়াবে। এইচ যখন এখানে ইলেকট্রন নিতে আসবে, সে অ্যাকচুয়ালি বন্ধন থেকে ইলেকট্রন নিবে। তো বন্ধন থেকে আগে ইলেকট্রনটা এই কার্বনের উপর গিয়ে জমা হবে, তারপরে ও গিয়ে নিবে। ব্যাপারটা এরকম, কারণ কার্বনটাই এখানে ইলেকট্রনের সাথে যুক্ত অবস্থায় আছে, তার মানে এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে তার মানে এইরকম একটা অবস্থা হবে। আমি জিনিসটাকে এইখানে দেখাচ্ছি, আগেই লিখিস না তোরা। তার মানে এই বন্ধনের ইলেকট্রনটা এইদিকে শিফট করবে, এইদিকে যখন শিফট করবে বা এই কার্বনটার উপরে যখন শিফট করবে, তখন এই এইচটা গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হতে পারবে, মানে ওই বন্ধনের ইলেকট্রনটা নিয়ে সে যুক্ত হতে পারবে। তো এইচ যদি এটার সাথে যুক্ত হয়ে যায়, এইচ তো এখান থেকে প্লাস আকারে চলে আসছে, এটা এইচ প্লাস, এটা সিএল মাইনাস, এই কার্বনটার সাথে যুক্ত হয়েছে। পরের কাহিনীটা দেখতে কেমন হবে সেটা যদি একটু আমি দেখাই, এরকম হবে দেখতে। এই কার্বনটার এখানে নতুন একটা বন্ধন হয়ে গেছে, কার সাথে? ওই এইচটার সাথে বন্ধনটা হয়েছে। আর এইখানে, আচ্ছা এখানে হচ্ছে কয়টা বন্ধন ছিল? তিনটা, দুইটা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর এই হাতটা, এই যে এইখান থেকে যে ইলেকট্রনটা চলে আসছে এইখানে, তাহলে এই কার্বনটা প্লাস হয়ে গেছে, কারণ ওই ইলেকট্রন হারায় ফেলছে। তাহলে এই কার্বনটা এখন প্লাস হয়ে যাবে, এই কার্বনটা প্লাস হয়ে গেছে, এই অবস্থা হয়েছে। তার মানে এইচটা এসে এখানে বসার পর এই অবস্থা দেখতে এরকম হয়েছে। কেউ না বুঝলে বলিস। এইচ এসে এই কার্বনে বসছে, এই কার্বনের চারটা হাত হয়ে গেছে, কিন্তু এই কার্বনের ইলেকট্রনটা এখানে চলে আসছিল, ওইটা দিয়েই কিন্তু এই হাইড্রোজেন এইচ প্লাস, হাইড্রোজেন তো এইচ প্লাস আকারে আসছে, এইচ প্লাসের কিন্তু কোনো ইলেকট্রন নাই, তার মানে এই বন্ধনের দুইটা ইলেকট্রনই এইখানে এসে গেছে। ওকে, এই বন্ধনের যে ভেঙে যে দুইটা ইলেকট্রন ছিল, সেই দুইটা ইলেকট্রনই এখানে চলে আসছে। তাহলে এই কার্বনটা এবার প্লাস হয়ে গেছে। তাহলে এইবার কি হবে, এই যে আরেকটা যে পোরশন আছে সিএল, এই সিএলটা কিন্তু এখন বাদ আছে, সেও কিন্তু আছে এখানে। তাহলে সেকেন্ড ধাপে এই সিএল মাইনাসটা এসে এটার সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে ফাইনাল যে অণুটা আমি পাবো সেটা দেখতে এরকম হবে, সি, এইখানে এইচ, এখানে সি, এখানে সিএল। তার মানে ফাইনাল ধাপে এই সিএলটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে দুই ধাপে বিক্রিয়াটা হইলো। ফার্স্টে পাই বন্ধনকে দেখে কে অ্যাপ্রোচ নিছে, এই এইচ প্লাসটা, সে আসছে ইলেকট্রনটা নেওয়ার জন্য। তাহলে ওই ইলেকট্রন কার্বনের উপরে চলে আসছে, তো ওই ইলেকট্রন দেখে ওই ইলেকট্রন নিয়ে এইচটা এখানে গিয়ে বসছে। তো তখন এই কার্বনটা ইলেকট্রন হারায় পজিটিভ হয়ে গেছে। এইবার অণুর যে বাকি পোরশনটুকু ছিল সিএল মাইনাস, সেইটা এসে পরবর্তী ধাপে যুক্ত হয়েছে। তাইলে
অ্যাকচুয়ালি কে শুরু করে দিছিল বিক্রিয়াটা? বিক্রিয়াটা কিন্তু শুরু করে দিছে H+। ও আসার কারণে এই বন্ধনটা ভাঙছে। তার মানে যেহেতু পজিটিভ একটা জিনিস দিয়ে হয়েছে, পজিটিভ যার ইলেকট্রন দরকার সে হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে এই টাইপের সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝছিস? হ্যাঁ ভাই বল। আহ, বই না, এগুলা তো বিক্রিয়া লেখার সময় তো ব্যাখ্যা দিব না, কিন্তু পরীক্ষায় যখন এরকম আসবে, মানে আমরা যখন অন্যান্য বিক্রিয়া লিখবো তখন ব্যাখ্যা দিব না, কিন্তু পরীক্ষায় যখন বলবে যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো বা উদ্দীপকের বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো, তখন এগুলা বলতে হবে। এটা খুব বড় করে লেখা না, বইয়ে দেখিস বা গাইড টেস্ট পেপারে দেখিস ছোট কোশ্চেনিং, ছোট করেই লেখা। লেখাটা সহজে, যে আমি যে 3টা লাইন লিখতে যাচ্ছি ওই 3টা লিখে এটা লিখে দিলেই চলবে। এখন কথা হচ্ছে আহ এইটাকে আমি কিভাবে দেখাইতে পারি। এই যে HCl, আমরা জানি যে বিকারকের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে এই যে এভাবেও লেখা যায় ই আর NU, এভাবেও লেখা যায়। পজিটিভটাকে ইলেকট্রোফাইল আর এটাকে নিউক্লিওফাইল, এভাবেও লেখা যায়। তাইলে অ্যাকচুয়ালি প্রথমে কে আসছে দেখ, প্রথমে ই আসছে, ই এসে যুক্ত হয়েছে, তাইলে আমি এখানে ই দিতে পারি, মানে আমি এভাবেও লিখতে পারি। আর পরে কে যুক্ত হয়েছে, পরে এসে যুক্ত হয়েছে NU মাইনাসটা, সেটা এসে যুক্ত হয়েছে এখানে, তার মানে এইরকম একটা ব্যাপার দাঁড়াইছে। ওকে, এভাবেও লেখা যাবে আবার ওভাবেও লেখা যাবে। এখন তোদের কোশ্চেন হইতে পারে ভাইয়া এইটা মানলাম, কিন্তু যখন এইখানে হাইড্রোজেন এসে বসে, আমরা দেখছি নিকেল আর 200°C তাপমাত্রা দিয়ে এখানে হাইড্রোজেন এসে যুক্ত হইতো, অথবা ক্লোরিন বা ব্রোমিন যুক্ত হইতো, তখন কি হইতো? তখন তো দুইটা একই পরমাণু, তখন তো একটা প্লাস একটা মাইনাস হওয়ার চান্স নাই। কিন্তু তখনও সেটা সম্ভব। কিভাবে সম্ভব? ধর যদি এইখানে আহ, এই এভাবে না এসে, এরকম 2টা পোর্শন না এসে 2টা সেম পোর্শন আসে, সেই ক্ষেত্রে ওই ভাগটা হবে। যেমন ধর 2টা ব্রোমিন এসে এই যে Br2, যেটা ব্রোমিন এসে যুক্ত হবে এখানে, এই ব্রোমিনটা এসে এখানে যুক্ত হবে, এই ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটবে, যদিও 2টা সেম অণু। কিভাবে ঘটবে? এই অণুগুলা, এই অণুগুলা অ্যাকচুয়ালি দেখতে কেমন? এই যে অণু, এইখানে সমানভাবে ইলেকট্রন শেয়ার হয়েছে, ইলেকট্রন মেঘ আকারে এরকম আছে। তো এরকম একটা ইলেকট্রন যুক্ত, এটাকে একটা বস্তু হিসেবেই চিন্তা করি, যে এখানের মধ্যে ইলেকট্রনগুলা সমানভাবে ঘুরতেছে। তাহলে এইটাকে যদি এটার কাছে আনি, তাহলে এইটার যে ইলেকট্রনগুলো, এখানেও তো পাই ইলেকট্রন, সেই পাই ইলেকট্রন এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। এর ফলে যেটা হবে, ব্রোমিন যদিও নিউট্রাল একটা জিনিস, কিন্তু যেই সেই অ্যালকিনের দিকে আগাবে, তখন এর ইলেকট্রনগুলা এই পাই ইলেকট্রনের বিকর্ষণে এক সাইডে সরে আসবে। মানে ব্রোমিন যেটা নিউট্রাল ছিল, তার মধ্যেই তখন ওই যে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় এক সাইডে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, আর এক সাইডে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। এই সাইডটা নেগেটিভ হয়ে যাবে, এই সাইডটা পজিটিভ হয়ে যাবে। মানে যে অণুটা আগে নিউট্রাল ছিল, সেই অণুটাই এখন এই ইথিনের কাছে আসলে এরকম একটা ব্রোমিনটা প্লাস হয়ে যাবে আর একটা মাইনাস হয়ে যাবে। কোনটা প্লাস হয়ে যাবে? আহ, যেটা হচ্ছে এই ইলেকট্রনের দিকে, এই সাইডটা পাই ইলেকট্রনের দিকে বা অ্যালকিনের দিকে, যেটা ওকে অ্যালকিনের কাছাকাছি, যেটা সেই পোর্শনটা প্লাস হয়ে যাবে, ওই পোর্শনটা মাইনাস হয়ে যাবে। এরপরে অ্যাপ্রোচটা হবে আগের মতো করেই অ্যাপ্রোচ হবে। ফার্স্টে এখানে যে ব্রোমিনটা বসবে, সেই ব্রোমিনটা প্লাস আকারে এসে বসবে। আমরা বলছি, আগেই বারবার বলছি যে ব্রোমিন সবসময় যে নেগেটিভ হবে কোনো কথা নাই, এটাও প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ইলেকট্রোফাইল লেখার সময়ও দেখাইছি। তার মানে এই 2টা ব্রোমিনের একটা ব্রোমিন প্লাস হয়ে আগে এখানে বসবে, পরবর্তীতে আরেকটা ব্রোমিন এসে মাইনাস আকারে এখানে এসে বসবে। এটা হাইড্রোজেন দিয়েও হবে। ওকে, তার মানে এই সব ক্ষেত্রে কে প্লাস হবে কে মাইনাস হবে সেটা ডিপেন্ড করতেছে কিভাবে অণুটা অ্যাপ্রোচ করতেছে তার দিকে। যে পর্শনটা ওই পাই বন্ধনের দিকে থাকবে, সেই পর্শন থেকে ইলেকট্রনটা ওই দিকে ধাক্কা খেয়ে ওই সাইডটা নেগেটিভ হয়ে যাবে, এই সাইডটা পজিটিভ হয়ে যাবে। তো যেভাবেই কাহিনী হোক, প্রতিবারই যে ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে এসে কে বসতিছে? ফার্স্টে এসে বসতিছে প্লাস পর্শনটা, আই মিন ইলেকট্রোফাইলটা এসে আগে বসতিছে। এজন্য এই সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলতেছি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কথা বোঝা গেছে? ওকে, তাহলে থার্ড থার্ড নাম্বার লাইনটা কি লিখবো? আমি লিখছি এ বিক্রিয়া 2 ধাপে ঘটে। তবে থার্ড নাম্বার লাইনটা কি লিখবো আমি একটু বলি, যে এই ক্ষেত্রে কি হয়, প্রথম ধাপে পাই বন্ধনের ইলেকট্রন, এই যে প্রথম ধাপে পাই বন্ধনের ইলেকট্রন নিয়ে
কার্বনের সাথে প্রথম ধাপে ইলেকট্রোফাইল এসে কার্বন এই পাই বন্ধনে ইলেকট্রন নিয়ে কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করবে, আর অপর কার্বনটা একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করে ফেলছে। দেখ, অপর কার্বনটা একটা কার্বোক্যাটায়ন বানায় ফেলছে, এটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপে ঘটবে। পরবর্তীতে ওই বিকারক অণুর নিউক্লিওফাইল পর্শন ওই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্টটা। তাহলে আমি থার্ড নাম্বার পয়েন্ট একটু লিখে দিচ্ছি। তার মানে এই 3টা লাইন লিখলেই বর্ণনাটা লেখা শেষ। থার্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রথম ধাপে ইলেকট্রোফাইলকে আমি এবার সংক্ষেপে ই প্লাস দিয়ে লিখতেছি। ই প্লাস পাই বন্ধনের ইলেকট্রন নিয়ে কার্বনের সাথে সি এর সাথে বন্ধন গঠন করে। তোরা চাইলে বইয়ে যেভাবে আছে ওভাবেও যে কোনো জায়গায় হেল্প নিয়ে লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আমি বেসিকটুকু লিখতেছি। বন্ধন সৃষ্টি করে এবং অপর কার্বনটি, আচ্ছা একটি সি এর সাথে এভাবে লিখতে পারতি। আচ্ছা এটা মুছে দিলাম আমি। অপর কার্বনটি কার্বো ক্যাটায়নে পরিণত হয়, যার সাথে নিউক্লিওফাইল NU মাইনাস, এভাবে দেখায়, NU মাইনাস এসে যুক্ত হয়। হয় যার সাথে, সরি আমি ভুল লিখলে বলিস, যার সাথে NU মাইনাস এসে পরবর্তীতে যুক্ত হয়, এটা লিখলাম। পরবর্তী ধাপে যুক্ত হয় বা পরবর্তীতে যুক্ত হয়। ওকে, আমি জাস্ট বেসিক কথাটা লিখে দিলাম। তো আশা করি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আমি কিন্তু দেখাবো ভিডিওতে আবার। আচ্ছা এবার আসি, এটা যেহেতু বুঝে গেছিস, এখন নিউক্লিওফিলিক বিক্রিয়া কোনো সমস্যা নাই। এখন তোরাই বলতে পারবি কি কি পয়েন্ট হবে। এবার হচ্ছে 2 নাম্বার সংযোজন বিক্রিয়ার 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বারটা আর কি, নিউক্লিওফিলিক। মানান টানান ভুল লিখলে বলিস কিন্তু। নিউক্লিওফিলিক, এই যে ভুল লিখছি আবার, নিউক্লিওফিলিক সংযোজন। এটার মধ্যে কি হবে, এটা জাস্ট এটার উল্টাটা হবে। সো আমি পয়েন্টগুলো মুখে বলবো এবার। এই ক্ষেত্রে আচ্ছা এটা কারা দেয় সেটা আগে বলতেছি। এক হচ্ছে এইটা, এবার বুঝাই যাচ্ছে যে বিক্রিয়া করতে আসবে, এবারও পাই বন্ধন ভাঙবে, কিন্তু বিক্রিয়া যে করতে আসবে সে কাকে দেখে আসবে, একটা পজিটিভ কিছু দেখে আসবে। আগের বার যেমন ওই পাই বন্ধনের ইলেকট্রন দেখে আসতেছিল। তাহলে এই পজিটিভ কিছু জিনিসটা কোথায় আছে বা কারা এটা দেয়, এটা হচ্ছে এই যে সিও মূলক, যেটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে থাকে, এটাকে আমরা কার্বনিল মূলক বলি। তো এই কার্বনিল মূলকের মধ্যে আমরা জানি কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এখানেও পাই বন্ধন আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে মানে অটোমেটিক এই ইয়াটা মূলকটা এই পজিটিভ আর নেগেটিভ হয়ে থাকে, এরকম পোল হয়ে থাকে। তো এখন এই এইটার সাথে যদি কেউ বিক্রিয়া করতে চায়, তো এখন তোদের একটা কোশ্চেন হইতে পারে যে ভাই এখানে তো মাইনাস পোর্শনও আছে, আপনি এখানে এই মাইনাসকে দেখে তো একটা পজিটিভ আসতে পারে। কিন্তু আমরা আগেই বলছিলাম যে আমাদের টার্গেটটা কি, আমরা জৈব যৌগের মধ্যে টার্গেট অ্যাকচুয়ালি কার্বনের বন্ধন ভাঙা করা, এরকম আর কি, মেইন পোর্শন কার্বন। সো আমরা এইটার দিকে নজর দিব। তার মানে এখন কার্বনটা এখানে পজিটিভ হয়ে আছে। তো কেউ যদি এই কার্বনের সাথে যুক্ত হইতে আসে, সে কি দেখে আসবে, কার্বনটা এরকম পজিটিভ চার্জে চার্জিত, সে পজিটিভ দেখে আসবে, তার মানে সে নিজে হবে একটা নেগেটিভ চার্জযুক্ত কোনো কিছু। তার মানে নেগেটিভ চার্জযুক্ত কোনো কিছু সে পজিটিভকে আকর্ষণ করে, এবং ওগুলাকে আমরা বলছিলাম নিউক্লিওফাইল। যারা আসে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তার মানে এইটাকে দেখে যে আসবে সে হচ্ছে একটা নিউক্লিওফাইল, সে এসে এটার সাথে রিয়াকশন করবে, এই জন্য এটার নাম নিউক্লিওফিলিক সংযোজন। তাইলে কারা এই বিক্রিয়া দেয়, তাইলে এটা হচ্ছে
অ্যালডিহাইড ও কিটোন এই বিক্রিয়া দেয়। প্রথমটা হচ্ছে অ্যালডিহাইড, প্রথম পয়েন্টটা অ্যালডিহাইড ও কিটোন এই বিক্রিয়া দেয়। আমরা জানি যে এখানে যদি আর এখানে যদি এইচ থাকে তাহলে এটাকে আমরা অ্যালডিহাইড বলি, মানে সিএইচও থাকলে, আর 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 এটার সাথে যদি একটা আর থাকে তাহলে সেটাকে আমরা কিটোন বলি। ওকে, তাহলে আর এটাকে নরমালি কার্বনিল মূলক বলে, এজন্য এই অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে কার্বনিল যৌগও বলে, যেহেতু ওদের মধ্যে এই কার্বনিল মূলকটা আছে। তাহলে এখন এই বিক্রিয়াটায় আগেরটার মতো এটাও দুই ধাপে ঘটবে, দুই ধাপে ঘটে, কিন্তু আগেরটার সাথে এটার তফাৎটা হবে কি, আগেরবার যেমন ফার্স্টে আসছিল ইলেকট্রোফাইল, এবার ফার্স্টে আসবে নিউক্লিওফাইল, এসে এখানে যুক্ত হবে সেকেন্ড ধাপে ওই ইলেকট্রোফাইলটা এসে পরবর্তী অংশের সাথে যুক্ত হবে। তাহলে কিরকম হবে আমি দেখাচ্ছি। ধর এটার সাথে HCN যুক্ত হবে, HCN হাইড্রোজেন সায়ানাইড। তো এটার দুইটা পোর্শন আছে, একটা প্লাস আর একটা মাইনাস। ওকে, H+CN-। তো এইটার, এই যৌগটার কোন পোর্শনটা বা এইটার কোন পোর্শনটা এখন এইটার দিকে অ্যাপ্রোচ করবে, এই কার্বনের দিকে। আমাদের টার্গেট কিন্তু কার্বন বা সাবস্ট্রেট অণুর মেইন জৈব যৌগের আমাদের বন্ধন ভাঙা করা, যেটা কার্বনের সাথে বন্ধন ভাঙাই আমরা চিন্তা করব। তো কে এই কার্বনকে দেখে অ্যাপ্রোচ করবে, ও যেহেতু পজিটিভ তার মানে সিএনটা আগে অ্যাপ্রোচ করবে, তাহলে এই সিএন মাইনাসটা এখানে এসে যুক্ত হবে। তো এটা যদি যুক্ত হয়, কার্বনের অলরেডি চারটা হাত আছে, আর একটা নতুন করে আসতে চাইলে সেটা কিন্তু এই একটা বন্ধনকে সরাই দিতে হবে। আর অক্সিজেন যেহেতু অলরেডি তড়িৎ ঋণাত্মক, সে চাইবে বন্ধনের ইলেকট্রন নিয়ে নিতে। সো যখন এখানে এসে সিএন বসতে থাকবে, তখন এই বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের উপর গিয়ে জমা হবে। তার মানে প্রথম ধাপে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে এই সিএনটা এসে যখন এখানে বসবে এরকম পাবো আমরা। এখানে এসে সিএন বসছে, আর ওই এই অক্সিজেন, এই ইলেকট্রন দুইটা ওখানে চলে গেছে, মানে এই অক্সিজেনটা মাইনাস হয়ে গেছে, অক্সিজেনটা মাইনাস হয়ে গেছে, এরকম একটা পোর্শন হবে প্রথমে। ওকে, পরের ধাপে কি অবস্থা দাঁড়াবে, পরের ধাপে এই যে এখানে এইচ প্লাস পোর্শনটা ছিল সেইটা পরের ধাপে এসে যুক্ত হয়ে যাবে, এই অক্সিজেনটা যেহেতু মাইনাস হয়ে আছে, তাহলে পরের ধাপে এরকম অবস্থা হয়ে যাবে সিএন। আচ্ছা, আমি এই বন্ধনটাকে এই সাইডে লিখলাম, আর এই বন্ধনটাকে ওভাবে লিখলাম আর কি, OH, একই জিনিস, জাস্ট খালি চারটা বন্ধনকে চারদিকে সরাই লিখছি। তো এবার আগেরটার সাথে এটার তফাৎটা কি, শুরু করে দিছে কে, শুরু করে দিছে একটা নেগেটিভ পোর্শন, আই মিন সেটা একটা নিউক্লিওফাইল। বুঝছিস এটুক? বুঝছিস এটুক? আচ্ছা, একটু তোদের জন্য, আগেরটাতেও এই প্রথম ধাপটা সবসময় স্লোলি হয়, প্রথম ধাপটা নর্মালি স্লোলি হয়, পরেরটা দ্রুত হয়। হ্যাঁ, আগেরটাতেও এটা একটু লিখে রাখিস, প্রথম ধাপটা স্লো, পরের ধাপটা দ্রুত হয়। আচ্ছা, এবার আসি, কারণ নর্মালি প্রথম ধাপ কেন স্লো হয় সেটাও বলে দেই। এটা একটা স্টেবল যৌগ, একটা স্টেবল যৌগ নর্মালি বন্ধন ভাঙতে চায় না, কারণ সে অলরেডি যৌগ গঠন করে আছে। কিন্তু পরের ধাপে কেন দ্রুত বিক্রিয়া দিচ্ছে, কারণ অলরেডি সে ভেঙে গেছে, এটা নেগেটিভ হয়ে আছে, সে এখন নেগেটিভ হয়ে থাকতে চাইবে না, সে আরেকটা পোর্শন যুক্ত করতে চাইবে, পরের ধাপটা দ্রুত হয়। ওকে, আচ্ছা, তো এই টাইপের যে যৌগগুলা গঠিত হয় এগুলা হচ্ছে সায়ানোহাইড্রিন, সাধারণত অ্যালডিহাইড কিটোন এইরকম টাইপের বিক্রিয়া দেয়। আমরা যদিও এই বিক্রিয়াগুলো এখনো দেখি নাই, সামনে আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, এটার ওই 3 নাম্বার ধাপটা আমি আর বললাম না, 3 নাম্বার ধাপটা আগেরটার মতো করে তোরা লিখে নিবি। তা আমাদের সংযোজনটা চলে, আহ, মানে বুঝি নাই। না, এরকম কেন, সিকিউ তো লিখতে হবে। মানে নর্মালি এই আরে পারবি আস্তে আস্তে। নর্মালি জৈব যৌগ থেকে 2 সেট কোশ্চেন থাকেই, কখনো 3 সেটও আসতে পারে। ওকে, নর্মালি এরকম। আচ্ছা, আহ, আর এই যে এতদিন ধরে যা পড়াচ্ছি, বা এই যে এই পোর্শনটা শেষ করলে জৈব যৌগের বিক্রিয়ার মেকানিজম, এর মধ্যেই 2 সেট পেয়ে যাওয়ার কথা। ওকে, সো এইটুক ভালো করে পড়লেও হয়ে যায়।
আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী যে ব্যাপারটা। আচ্ছা, এইবার আমরা একটু ওই যে ওই ব্যাপারটায় আসি। ওই যেটা মার্কনিকভের নীতি, যেটা বারবার বলছিলাম যে বলবো কেন নেগেটিভ পোরশনটা ওখানে গিয়ে যুক্ত হয়। এটা একটু বলি। একটু মনে করি আবার। মার্কনিকভের নীতিটা এরকম ছিল, এটার সাথে যখন HBr বসতো, নরমালি কি হইতো যে দুইটা ওয়ে হওয়ার কথা ছিল, মানে দুইটা ব্যাপার ঘটতে পারতো। একটা হচ্ছে এই CH3 CH CH2, এই বন্ধনটা তো ভেঙে যাবে, এইখানে H বসতে পারে, এইখানে Br বসতে পারে, এটা হইতে পারে। অথবা এরকম হইতে পারে, CH3 CH CH2, এইখানে H বসতে পারে, এইখানে Br বসতে পারে। এখন আমরা এই ব্যাখ্যাগুলো দিতে পারবো যে কেন আমরা দেখছিলাম যে এই ব্যাপারটা বেশি হয় যদি আমরা ওই মার্কনিকভ নীতি অ্যাপ্লাই না করি, এই সরি ওই H2O2 ব্যবহার না করি, মানে ওই প্রভাবক ইউজ না করি, তাহলে নর্মালি এইটা বেশি পরিমাণে হয় যে ঋণাত্মক পোরশনটা, এই যে Br যে ঋণাত্মক পোরশনটা, এই ঋণাত্মক পোরশনটা যে কার্বনটাতে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হয়। তাহলে আমরা আবারও সেই আজকে তো মেকানিজম পড়ে ফেলছি এটা কিভাবে হয়, তাহলে আমরা একটু আসলেই মিলাই দেখি যে কোনটা হওয়া উচিত বাস্তবে। কে আগে এই বিক্রিয়াটা শুরু করে আমরা অলরেডি এখন জেনে গেছি, ইলেকট্রোফাইল শুরু করে, মানে প্লাস আগে আসবে। তো প্লাস এসে আমি আগে ব্রোমিনটাকে বাদ দিলাম, ব্রোমিন আগে বসে নাই, প্রথম ধাপ নিয়ে চিন্তা করবো এখন আমরা। হ্যাঁ, তাইলে প্লাস এসে হাইড্রোজেন যদি এইখানে বসে, হাইড্রোজেন যদি এই সাইডে বসে, তাইলে এইটা প্লাস হয়ে যাবে। আর হাইড্রোজেন যদি এটাতে বসে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এইটুক নিয়ে কার কোনো কোশ্চেন আছে? একটু আগের মেকানিজম, প্রথমে এসে এইচ প্লাসটা বসবে, তো যদি এটাতে বসে এই কার্বনটা প্লাস হয়ে যাবে, পরে ব্রোমিন এসে এখানে বসবে। আর ও যদি এটাতে বসে, এটাতে বসে, তাইলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে, পরে ব্রোমিন এসে এখানে বসবে। তাই কি না? এটুক নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। আবির বুঝছিস এইটুক? আচ্ছা, আচ্ছা, এখন এখন কথা হচ্ছে কেন এইটাই বেশি হচ্ছে, এটা কেন কম হচ্ছে? তার রিজনটা এখন আমরা চলে আসি। আগের দিন আমরা কার্বোক্যাটায়নের ক্রম দেখছিলাম, স্থায়িত্বের ক্রম, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি মানে এরকম দেখছিলাম, যে CH3 প্লাস, তারপর হচ্ছে RCH2 প্লাস, RCH প্লাস, আর হচ্ছে RC প্লাস। ওকে, এটা ছিল নর্মাল মিথাইল, এটা ছিল 1 ডিগ্রি, এটা ছিল 2 ডিগ্রি, আর এটা ছিল 3 ডিগ্রি। তার মধ্যে বেশি স্টেবল ছিল কে, মানে কার ইলেকট্রনের ক্ষুধা কম ছিল? ওর। তারপরে ক্ষুধা কম ছিল ওর, আর তারপর এরকম আর কি। তার মানে স্থায়িত্বের ক্রমতে ও বেশি স্থায়ী। এখানে দেখ আমাদের এটা একটা 2 ডিগ্রি, কারণ এটা এরকম অবস্থায় আছে এখন। CH3 এখানে আছে, মানে দুই সাইডে দুইটা আর মূলক আছে, এটা 2 ডিগ্রি। আর এটা এখন এরকম অবস্থায় আছে, CH2, এই যে এটুক আর এটুক, এটা একটা 1 ডিগ্রি মূলক। তাহলে কে বেশি স্থায়ী? স্থায়ী হচ্ছে এই 2 ডিগ্রিটা বেশি স্থায়ী। তাহলে আমরা তো জানি বিক্রিয়া দুই ধাপে ঘটে। তাহলে বিক্রিয়া প্রথম ধাপে যখন এইটা উৎপন্ন করতে চাইবে, বিক্রিয়া তাহলে কোনটাকে ফেভার করবে? সে স্থায়ী হইতে চাইবে অবশ্যই। একটা বিক্রিয়া দেওয়ার রিজনই হচ্ছে স্থায়ী হওয়ার চেষ্টা করবে। এই দুইটার মধ্যে বেশি স্থায়ী যেহেতু এইটা, এই জন্য বিক্রিয়াটায় H প্লাস এইখানে, এই যে এই কেসটা বেশি ঘটতেছে, মানে H প্লাসটা ধনাত্মক পোরশনটা গিয়ে যে কম কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন ওখানে গিয়ে বসতেছে। সবাই কি বুঝতে পারছিস? এইটা বেশি হবে কারণ এটা বেশি স্থায়ী। বুঝছিস? হ্যাঁ, হাইড্রোজেন তিনটা। আর এখানে মানে ব্যাপারটা আমি ওই যে মার্কনিকভের নীতি দিয়ে বললে যেখানে বেশি হাইড্রোজেন ছিল সেখানে গিয়ে হাইড্রোজেন বসছে, এইটা বেশি ঘটবে, তাই বলতে যাচ্ছি। মানে সহজ কথায় এমন ভাবে বিক্রিয়াটা অ্যাপ্রোচ করবে যাতে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হচ্ছে ওটা 2 ডিগ্রি হয়। এজন্যই নর্মালি ব্রোমিন পরে এসে বসবে, তো ব্রোমিন এখানে বসে, পরে এই প্লাসে এসে বসে, আর এখানে এই প্লাসে এসে ব্রোমিন বসে। তাহলে এইটা বেশি স্থায়ী হয়, এই জন্য এটা বেশি পরিমাণে উৎপন্ন হয়। কথা কি বোঝা গেল?
তার মানে মার্কনিকভ মানে ইচ্ছা হয়েছে তাই বলছে এরকম কিছু না, এটার যুক্তিটা এটা এখান থেকে আসছে। আর মার্কনিকভের নীতিটা যে আমরা পড়তেছি এটা অ্যাকচুয়ালি মনে রাখার জন্য পড়তেছি, যে বারবার এরকম চিন্তা না করে কোনটা আসবে কি আসবে, আমরা একবারে সহজ করে নিয়ে নিছি যে যে কার্বনে কম হাইড্রোজেন যুক্ত সেই কার্বনে গিয়ে ওই ব্রোমিন বসবে, যে কার্বনে কম হাইড্রোজেন যুক্ত সেই কার্বনে গিয়ে ঋণাত্মক পার্ট বসবে, এভাবে আমরা মনে করে নিছি। কিন্তু রিজনটা এইটা। তো এই রিজন আগে বললে জীবনে বুঝতি না, সো ওগুলো আমরা পড়ে ফেলছি, এখন ধরতে পারতেছি। আচ্ছা, তাহলে এবার আমরা মনে হয় আমাদের আবার জয়েন দিয়ে নেওয়া উচিত। তো আমরা আবার জয়েন দিই। তা এর মধ্যে আমরা এতক্ষণ যেটা বলছি সেটার ভিডিওটা একটু দেখে ফেলি। ওকে শোন, তাহলে আমরা আজকে যেগুলা পড়ছি সেটাও দেখবো, সাথে কালকের জিনিসগুলোও দেখবো। তো কালকেরটা দিয়ে আগে শুরু করবো না আজকের গুলো আগে দেখবো? আচ্ছা, আগে কালকে যে ফ্রি রেডিকেল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমরা আজকের জিনিসটা আগে দেখে নিই, যে এই যে ইলেকট্রোফিলিক সংযোজন আর নিউক্লিওফিলিক সংযোজন, এই দুইটা জিনিস কিভাবে ঘটে সেগুলো একটু দেখে নিই। এটা একটা অ্যালকিন। ওকে, তো এইটার সাথে এইচবিআর যুক্ত হবে। এটা যুক্ত হয়ে আমরা জানি যে এরকম অবস্থা হয় যে এখানে একটা ব্রোমিন, এখানে একটা হাইড্রোজেন বসে যাবে। তো এটা দুই ধাপে হয়, আগেই বললাম। তো এমনিতে নর্মালি এইচবিআর এর একটা পোরশন পজিটিভ, আংশিক পজিটিভ, আর একটা আংশিক নেগেটিভ, এটা আমরা জানি যে এটা ডাইপোল হিসেবে থাকে। আর অ্যালকিনের যে অবস্থাটা, এখানে পাই বন্ধন। তো পাই বন্ধন বলতে কি, অ্যাকচুয়ালি পাই বন্ধন এরকম দুইটা, এই যে এখানে এটা হচ্ছে সিগমা, এটা তো ভাঙবে না, এটা হচ্ছে পাই, এই অরবিটাল আহ এটা নিচে বা উপরে এরকম দুইটা বন্ধন পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুর্বল বন্ধন গঠন করে থাকে। তো এই ইলেকট্রনের লোভে এইখান থেকে কে অ্যাপ্রোচ করবে, এইচটা, মানে এই অণুটা যখন আসবে এর দিকে, অণুটার এইচ পোরশনটা এইটার দিকে আগে অ্যাপ্রোচ করবে, তাহলে এইচ এখান থেকে ইলেকট্রনটা টান দিবে। তো ইলেকট্রন নিয়ে সেই যে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে তখন এই কার্বনটা আবার পজিটিভ হয়ে যাবে, কারণ সেই ইলেকট্রন হারাই ফেলছে, এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে এই ব্রোমিনটা এই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে বিআর মাইনাস আকারে বেরোয় এসে এই কার্বনটার সাথে যুক্ত হয়ে যাবে। এটা প্রথম ধাপটা ছিল স্লো স্টেপ, এই ধাপটা ছিল স্লো স্টেপ। পরবর্তী ধাপটা এখন যে এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে তাড়াতাড়ি ঘটবে, আই মিন ফাস্ট হবে এই স্টেপটা। ওকে, এইটা হচ্ছে আমাদের দ্রুত বিক্রিয়া, আশা করি সবাই বুঝছিস। এবার আমরা ওই যে ইলেকট্রোফিলিক ছিল, এটা ইলেকট্রোফাইল দিয়ে শুরু হয়েছিল, তাই আমরা একটু নিউক্লিওফিলিকটা দেখে আসি। একই রকম, এই যে এটা হচ্ছে সিও মূলক। ওকে, তো সিও মূলকে নরমালি কার্বন আর অক্সিজেনের মধ্যে, যেহেতু অক্সিজেনের তড়িৎ বেশি, সো এই কারণে সে নেগেটিভ হয়ে থাকে আর এটা পজিটিভ হয়ে থাকে। তো এখন যখন কোনো একটা অণু কার্বনের দিকে অ্যাপ্রোচ করবে, সে অবশ্যই একটা নিউক্লিওফাইল হবে। সো এই যে নিউক্লিও এনইউ মাইনাসটা, আচ্ছা এটা একটা অ্যালডিহাইড দেখাচ্ছে আর কি, আর সিএইচও, আর এখানে শুধু নিউক্লিওফাইল পোরশনটা এনইউ মাইনাসটা আগে দেখাচ্ছে, এটা আগে আসতেছে, পরে এসে ওইটার সাথে এইচ বসবে, আই মিন পজিটিভ পোরশনটা বসবে। তাহলে ফার্স্টে এরকম অবস্থা হবে, নিউক্লিওফাইলটা এসে এটার সাথে যুক্ত হবে প্রথম ধাপে, তারপরে প্রথম ধাপে যুক্ত হওয়ার পরে এই যে অণুর গঠনটা এরকম চারদিকে সরে যাবে, কারণ বন্ধন বন্ধনকে বিকর্ষণ করে, এগুলো আমরা ওই রাসায়নিক বন্ধন, ওই পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়ে আসছি। তো অণুর গঠনটা এরকম হয়ে যাবে, পরবর্তীতে এখানে এসে আরেকটা ওএইচ পোরশন, ধর বাকি পোরশনটা এসে বসবে, যেমন এখানে এইচ প্লাস ওএইচ মাইনাস ছিল, তো এই এনইউ পোরশনটা আসছে আর ওএইচ পোরশনটা আসছে, এরকম আই মিন দুইটা পোরশন এসে যুক্ত হয়ে যাবে, যেমন আমি এই সিএন এর জন্য দেখাইছি। আচ্ছা, এইবার আমাদের এটা হচ্ছে আজকের দুইটা জিনিস ছিল। আগে কালকের জিনিসটা একটু দেখে আসি, যে আমাদের বন্ধনটা, বন্ধনের ফ্রি রেডিকেল রিয়াকশন গুলা কিভাবে হয়। বলছিলাম যে তিনটা ধাপে ঘটে, একটা ছিল ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন। তো ধর আমাদের এই যে ক্লোরিন,
এটা হচ্ছে ক্লোরিন Cl2, আর এটা হচ্ছে মিথেন। সো মিথেন আর ক্লোরিনের যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। তো প্রথম ধাপে ইনিশিয়েশন, এই ধাপে সূর্যের আলো এসে আগেই বন্ধনটাকে সুষমভাবে ভেঙে ফেলবে, মানে যে যার যার ইলেকট্রন নিয়ে চলে যাবে, কোনো চার্জ যুক্ত হবে না। এরকম একটা অবস্থা হবে যে এই বন্ধনটা ভেঙে গিয়ে যার যতগুলো ইলেকট্রন ছিল, ওর কিন্তু এই বাইরে 7টাই ছিল, ওর বাইরেও 7টাই আছে। তো এখন এটাকে আমরা ডট দিয়ে দেখাই। সো এইটা প্রথম ধাপে হইলো। তো এই রিয়াকশনটাকে আমরা এইভাবে দেখাই, এই যে এটা ভেঙে গিয়ে Cl ডট আসছে, মানে দুইটা ক্লোরিন ফ্রি রেডিকেল আসছে। ওটা ছিল ইনিশিয়েশন, মানে ফ্রি রেডিকেল উৎপন্ন করে দিল। ওকে, তারপরে প্রপাগেশন, এটা ঘর ভাঙাভাঙির খেলা ছিল। আই মিন একটার পর একটা ঘর ভাঙতে থাকতো, এই এরকম। যেমন এই মিথেনটা থেকে ও HCl নিয়ে নিজে ঠিকঠাক হয়ে গেল, মিথেনকে আবার ফ্রি রেডিকেল বানাই দিয়ে আসছে, মিথাইল ফ্রি রেডিকেল হয়ে গেছে। তো এইটা পরবর্তীতে এইখানে আরো কয়েকটা ধাপ ঘটতে পারে। ওকে, এইখানে এ গিয়ে আবার আর একটা Cl কে, কথা বুঝি নাই, আবার একটু কোশ্চেনটা। মানে এরকম হইছে, এটা Cl, ওর তো একটা ডট, মানে ডট দিয়ে তো আমরা ফ্রি রেডিকেল বোঝাই। ও গিয়ে এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে আসছে, ওই হাইড্রোজেন তার ইলেকট্রন সহ চলে আসছে, তাইলে HCl হয়ে গেছে, সে সে ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে এই যে CH3, এখানে যে ডট দেখাচ্ছে, এই ডট দিয়ে কিন্তু ইলেকট্রন বুঝায় না, এটা কিন্তু আগেই বুঝাইছি, আমি বলছি যে আমরা ওইখানে যে ইলেকট্রনটা বিজোড় অবস্থায় রয়ে গেছে ওই ইলেকট্রনটাকে বুঝাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি ফ্রি রেডিকেল বলতে এটা বুঝাই। ওকে, ফ্রি রেডিকেলের সাইন এটা। তো এখন এই পুরা CH3টা একটা রেডিকেল হয়ে গেছে, এই ফ্রি রেডিকেল, আর সাথে HCl, বুঝছিস? তো এই ধাপটা পর পর আরো কয়েকটা বিক্রিয়া দিয়ে চলতে পারবে। কতক্ষণ ধরে চলবে এটা? যতক্ষণ না এরকম একটা ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেলের সাথে যুক্ত না হচ্ছে। তো লাস্টের ধাপে এরকম হইতে পারে, এই যে এটা আরো চলতেছে, এই CH3 গিয়ে আরেকটা Cl নিয়ে আসলো, এই Cl আবার নতুন আরেকটা ফ্রি রেডিকেল হয়েছে, তার মানে এটা ধাপে ধাপে চলতেই থাকবে। শেষ হবে কখন? সেখানে যাচ্ছি আমরা। তার মানে এই ধাপে যেটা হলো এটা কিন্তু এখনো শেষ হয়নি, CH3 গিয়ে আরেকটা ক্লোরিনকে অ্যাটাক করছে। ওয়েট একটু, CH3 গিয়ে আরেকটা ক্লোরিনকে অ্যাটাক করে নিজে ঠিক হয়েছে, আরেকটা নতুন করে ফ্রি রেডিকেল উৎপন্ন করছে। এগুলা হচ্ছে প্রোপাগেশন। আর লাস্টের টার্মিনেশন কিভাবে হবে? এই দুইটাই ফ্রি রেডিকেল, এরকম দুইটা CH3 এক জায়গায় হইতে পারে, অথবা একটা CH3 আর একটা Cl এর সাথে এক জায়গায় হইতে পারে। মানে লাস্টের ধাপটা সবসময় এরকম হবে যে দুইটাই ফ্রি রেডিকেল এসে যখন একসাথে হবে, মানে একটা ফ্রি রেডিকেল আরেকটা নিউট্রাল এরকম হবে না, দুইটাই ফ্রি রেডিকেল হইলে, তখন দুইটা একসাথে হইলে এই বিক্রিয়া থেমে যাবে। তো এটা কালকের জিনিস ছিল। ওকে, আমি আজকে তোদের বেশি পেইন দেব না। আমি আজকে যে দুইটা জিনিস পড়াইছি সেটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সংযোজন আর একটা নিউক্লিওফিলিক সংযোজন ছিল, আর এটা আগের দিনের বিক্রিয়া দেখাইলাম। আমাদের যে পরবর্তী পড়াটা সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ওকে, তো আমি তার ভিডিওটা দেখায় রাখি আজকে, কিন্তু বিক্রিয়াগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আমি দেখাচ্ছি এখন কি, আমরা কিন্তু সংযোজন শেষ করছি। আমাদের এবার রিয়াকশনের পরের ধাপ, আই মিন 4টা টাইপের রিয়াকশন লিখছিলাম প্রথমে, বিক্রিয়া 4 ধরনের হইতে পারে, সংযোজনটা শেষ করছি। এখন আমরা প্রতিস্থাপনে গেছি, প্রতিস্থাপন আবার 2টা টাইপের বলছিলাম, একটা ইলেকট্রোফাইল দিয়ে হইতে পারে, আর একটা নিউক্লিওফাইল দিয়ে হইতে পারে। তো আমরা লেখালেখি করব পরের দিন, আজকে শুধু ভিডিওটা দেখে রাখি যাতে আমি পরের দিন জাস্ট লিখে দিলে তোরা বুঝতে পারিস। আমরা এই বিক্রিয়া কিন্তু অলরেডি আগে একবার দেখে আসছি। আই মিন বেনজিনের বিক্রিয়া লেখার সময় বলছিলাম যে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো এই পুরা আহ, ইয়াটার মধ্যে, মানে এই ভিডিওটার মধ্যে কোনটা দিয়ে কি বোঝানো হবে এটা একটু বলে দেই। এইটা দিয়ে আমরা আয়রন পরমাণু Fe বুঝবো, এই নীলটা হচ্ছে ক্লোরিন, কার্বন কালো, আর এই বন্ড, এই যে এই বন্ড বুঝাবে এগুলা, আর ছোটটা হচ্ছে হাইড্রোজেন। তো আমরা বেনজিনের যে আহ, বিক্রিয়া দেখে আসছিলাম, বেনজিনের ইলেকট্রোফিলিক রিয়াকশন ছিল আর কি, বেনজিনের ইলেকট্রোফিলিক রিয়াকশন, সেটার মধ্যে আমরা যা দেখছিলাম সেটা হচ্ছে বেনজিন, বেনজিনের 6টা হাইড্রোজেন থাকে এরকম বলছিলাম। একটু ওয়েট, বেনজিনের 6টা হাইড্রোজেন থাকে। এই 6টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে, যে কোনো একটা হাইড্রোজেনকে বা 6টা হাইড্রোজেনকে সরায়ে ওখানে কোনো কিছু বসানো যায়। ওখানে আমরা ক্লোরিন বসাইতে পারি অথবা নাইট্রোমূলক বসাইতে পারি, এরকম আমরা দেখছিলাম।
তো ক্লোরিন বসাইলে ওটাকে আমরা ক্লোরিনেশন বিক্রিয়া বলতাম। আর ওই টাইপের বিক্রিয়া, ওই টাইপের প্রতিস্থাপন বিক্রিয়াটাকে, ওই টাইপের বিক্রিয়াটা বেঞ্জিন দিত। কেন দিত? কারণ তাতে চক্র তার নষ্ট হয় না, চক্র চক্রের মতোই থেকে যায়। বারবার বলছিলাম, চক্র চক্রের মতোই থেকে যায়। এবং ওই বিক্রিয়াটা ঘটার জন্য কি কি দরকার হইতো? ধর বেঞ্জিনের সাথে ক্লোরিন, তোদের সামনে খাতা থাকলে একটু দেখে নিতে পারিস। বেঞ্জিনের সাথে ক্লোরিন যুক্ত হবে যখন, তখন একটা প্রভাবক দিতে হইতো। আমি আমার বিক্রিয়ার মধ্যে লিখছিলাম শুষ্ক AlCl3, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো আমরা ওখানে বলছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে আমরা যে কোনো লুইস অ্যাসিড নিতে পারবো। তো আমরা এখানে FeCl3 ইউজ করতেছি। এটা হচ্ছে FeCl3, AlCl3 এর বদলে FeCl3। অবশ্য AlCl3 একই রকম গঠন হবে। তাহলে এটা হচ্ছে আয়রন Fe, এটা হচ্ছে তিনটা Cl, FeCl3। এটা হচ্ছে প্রভাবক। আর এই Cl2 এটা, আর সাথে বেনজিন। তো বেনজিনকে আগে দেখাচ্ছি না, এই Cl2, এই প্রভাবক Cl2 গিয়ে ফার্স্টে আগে প্রভাবকটার সাথে বিক্রিয়া করবে, মানে AlCl3 বা FeCl3 এর সাথে বিক্রিয়া করবে। প্রথম ধাপ এটা। তার মানে বেনজিনের একটা হাইড্রোজেন সরায় যে ক্লোরিন বসবে, এই বিক্রিয়াটা তিনটা ধাপে ঘটে। বিক্রিয়াটার নাম আমরা বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে এখানে প্রতিস্থাপন হবে, হাইড্রোজেনটা সরে যাবে, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে কে শুরু করে দিবে? একটা ইলেকট্রোফাইল শুরু করে দিবে, মানে যার পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ যার আছে, ইলেকট্রো, সেই ইলেকট্রনকে আকর্ষণ করে এরকম। কিন্তু এখানে Cl2, তারপরে ফেরিক ক্লোরাইড, এরা কেউ কিন্তু পজিটিভ চার্জ ক্যারি করতেছে না। বাট এবার এটা তৈরি হবে ফার্স্ট এই ক্লোরিন আর এফ আয়রন ক্লোরাইড বা AlCl3 যেটাই বলি না কেন, আই মিন যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতাম, ফার্স্ট এই বিক্রিয়াটা হবে। এই যে বলছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা FeCl3, এটার অষ্টক অপূর্ণ অবস্থায়, তার বাইরে 8টা ইলেকট্রন ছিল না। এখন সে, এই যে Cl2 ছিল, তার একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সে একটা তার বাইরে একটা অষ্টক পূর্ণ করে নিছে। কিন্তু এখন তার চার্জটা হয়ে গেছে নেগেটিভ, এখন সে হয়ে গেছে FeCl4-। এখন এই যৌগটা হয়ে গেছে FeCl4-, কারণ তার নতুন করে দুইটা ইলেকট্রন বাইরে এক্সট্রা আসছে। আর এই ক্লোরিনটা এবার Cl+ হয়ে গেছে। তার মানে প্রথম ধাপে Cl2 আর FeCl3 বিক্রিয়া করে যে জিনিসটা উৎপন্ন হইল FeCl4-, আর হচ্ছে Cl+। এই Cl+টা একটা ইলেকট্রোফাইল, কারণ তার পজিটিভ চার্জ আছে, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এখন তার কাজ কি? তার কাজ হচ্ছে বেনজিনের যে চক্র, চক্রের মধ্যে আমরা জানি ইলেকট্রন ঘুরতে থাকে, সেই ইলেকট্রনের লোভে সে বেনজিনের দিকে অ্যাপ্রোচ করবে। আচ্ছা, তাহলে পরের ধাপ হচ্ছে এই যে এখানে বেনজিন, সেই বেনজিনের 6টা কার্বন, 6 হাতে 6টা হাইড্রোজেন, আর এখানে ওই যে 3টা পাই বন্ধন, যদি ওই পাই বন্ধনগুলো মুভ করতে থাকে, ঘুরতে থাকে। তো ও এখন কিসের লোভে আসবে? পাই বন্ধনে ঘুরতে থাকে ইলেকট্রনের লোভে আসবে। তাহলে সে ফার্স্টে এসে যখন অ্যাটাক করবে, অবশ্যই এটা খেয়াল রাখবি সব সময়, কোনো একটা পরমাণু এসে অবশ্যই আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে, মানে বন্ধন থেকে ইলেকট্রন টেনে এনে কার্বনের উপরে আগে জমা হবে। এখানে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনের ইলেকট্রনগুলা এই কার্বনের উপরে এসে জমা হবে। তাইলে এই অবস্থাটা দাঁড়াবে, এটা কিন্তু Cl+ ছিল, সে সেই কার্বনের সাথে বন্ধন গঠন করলো কিভাবে? এই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে, এই দেখ এই বন্ধনটা এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই বন্ধনটা এখন নাই হয়ে গেছে। এই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে Cl+টা এবার এটার সাথে বন্ধন করে ফেলছে, মানে এবার ও Cl হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আপনি বলছিলেন যে চক্র নষ্ট হবে না, আপনি তো চক্র নষ্ট করে ফেলছেন। চক্র কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ঘটতেছে। ওকে, প্রথম ধাপে ওই Cl+ উৎপন্ন হয়েছিল, এটা দ্বিতীয় ধাপ হচ্ছে। দ্বিতীয় ধাপে কি হলো? চক্রটা ভেঙে গেল। চক্র ভেঙে গিয়ে এই কার্বনটা এখন প্লাস হয়ে গেছে। এই কার্বনের কিন্তু হাত 3টা, এই কার্বনটা এখন প্লাস, তার মানে ওর ইলেকট্রন দরকার। সে কি করবে? এইখান থেকে আবার বন্ধনটাকে টেনে এই পাশে সরাই ফেলবে। এই, তাতে সে নিজে ঠিক হয়েছে, বাট এইখানে ও আবার প্লাস হয়ে গেছে। তাহলে ও আবার কি করবে? এইখান থেকে আবার ইলেকট্রন টানবে। ওকে, এখন কি অবস্থা? এই কার্বনটা প্লাস হয়ে গেছে, তার মানে এটা কিন্তু এখনো দ্বিতীয় ধাপের মধ্যেই আছে। আমি দ্বিতীয় ধাপে তাইলে কি চলতেছে? এখানে যে প্লাস চার্জটা হইলো, সেই প্লাস চার্জটা এখানে ঘুরতেছে। একবার এখান থেকে এখানে শিফট করলো, আবার এখান থেকে, সরি, শিট, ফাইনালি, সরি, এই এখানে শিফট করছে। ওকে, তাহলে এইখানে এই অবস্থায় যখন চক্রটা ভাঙা অবস্থায় এবং তার ভিতরে প্লাস চার্জটা মুভ করতেছে, এই যৌগটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। আমি কিন্তু আজকে তোদের পেন দিচ্ছি না, পরের দিন এটা লিখবো, তখন তোরা ধরতে পারবি আশা করি। পরের দিন আবার বুঝাবো, খালি ভিডিওটা যাতে পরের দিন আবার প্রথমে ওপেন না করা লাগে এই জন্য দেখাই দিচ্ছি।
তো এইটাকে আমরা বলবো তখন সিগমা কমপ্লেক্স। মানে এখনো কিন্তু সেই স্টেবল না, এখানে প্লাস চার্জ ঘুরতেছে, তার চক্র নষ্ট হয়ে আছে। তাহলে এইবার এই কার্বনটার আবার ইলেকট্রন দরকার। এই কার্বনটা এখন কার কাছ থেকে নিবে? এখানে তো কোনো দ্বিবন্ধন নাই। এই কার্বন কি করবে? এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রনটা নিয়ে আসবে। এখন তোর কথা হইতে পারে যে ভাইয়া হাইড্রোজেন কেন ইলেকট্রন দিবে? কারণ এই যে এই Cl2-র একটা সিএল এখানে আসছে, আর একটা সিএল কার সাথে গিয়ে যুক্ত হয়েছিল? FeCl3-র সাথে। তো লাস্টের ধাপে কি কাহিনী হবে দেখাচ্ছি। এখন লাস্টের ধাপ শুরু হবে। লাস্টের ধাপে কি হলো? এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রন এখানে চলে আসছে। তো হাইড্রোজেন কেন বের হয়ে গেল? কেন বের হয়ে গেল? কারণ ওইদিকে যে সিএল মাইনাসটা আছে, আমরা জানি প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তাহলে ও ছিল আগে FeCl3, ও আবার FeCl3 হয়ে যাবে এই সিএলটা এই হাইড্রোজেনকে দিয়ে। তাহলে বিক্রিয়া শেষে এই ফেরিক ক্লোরাইড আবার ঠিকঠাক থাকলো। তাহলে আমাদের লাস্টে কি কি আমরা পাইলাম? লাস্টে পাইলাম বেঞ্জিনের ওই যে হাইড্রোজেনটা সরে গিয়ে এখানে ক্লোরিন বসছে, আর সাথে আমরা HCl পাইলাম। আর FeCl3 যেমন ছিল ওরকমই আছে, বা প্রভাবক যেমন ছিল ওরকমই আছে। মাঝখানে বিক্রিয়াটা শুরু হওয়ার সময় চক্রটা ভাঙছিল, কিন্তু শেষে কিন্তু আবার চক্র ঠিকঠাক হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়া বেঞ্জিনের দিতে কোনো আপত্তি নাই, কারণ তাতে তার কোনো চক্র নষ্ট হয় নাই, জাস্ট খালি হাইড্রোজেন প্রতিস্থাপন ঘটছে। তো এই টাইপের প্রতিস্থাপনটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কারণ শুরু হয়েছিল ইলেকট্রোফাইল দিয়ে। আহ, আজকে আমি আর তোদের পেইন দিব না। পরের দিন আমি এইটার বিক্রিয়া থেকেই শুরু করব, মানে এইটার বিক্রিয়াটা লিখে শুরু করব, এবং 3টা ধাপ যেভাবে ঘটছে এই জিনিসগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্ত থাকুক। ভালো থাকিস সবাই। এগুলো এটা একটু মনে রাখিস, পরের দিন কিন্তু এই টপিক দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।